আসসালামু আলাইকুম। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অতীত বর্তমান নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। দেখেন, বাংলাদেশ যখন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায় 2007 সালে, তখন কিন্তু বাংলাদেশ যেটা মেইন ওপেনার ছিল শাহরিয়ার নাফিস, তাকে কিন্তু নিয়ে যায়নি। তো তাকে বলা হয়েছিল যে বিশ্রামের জন্য তাকে রেখে দেওয়া হয়েছে, দলের সাথে নেওয়া হয়নি। এরকম উদাহরণ কিন্তু আমাদের পাশের দেশ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইন্ডিয়াকেও দেখেছি। তারা বিশ্বের ব্যাটিং মাস্টার যাকে বলা হয় সচিন টেন্ডুলকার, তাকে কিন্তু ইন্ডিয়া নেয়নি। তারপর সৌরভ গাঙ্গুলি অন্যতম কিংবদন্তি ক্রিকেটার, তাকেও কিন্তু নেয়নি। রাহুল দ্রাবিড়কে কিন্তু কিংবদন্তি বলা হয় বিশ্ব ওয়ার্ল্ড ক্রিকেটে, তাকে কিন্তু ইন্ডিয়া নেয়নি। তো তারা তাদেরকে নেওয়ার কারণ কি, না নেওয়ার কারণ কি? বাংলাদেশ শাহরিয়ার নাফিস কিন্তু তখন ফর্মে ছিল। বাংলাদেশকে এক ক্যালেন্ডার ইয়ারে কিন্তু সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা তখন খেলতো, তার থেকেও বেশি তার গড় চড়ে গিয়েছিল। তাকে কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট নেয়নি। কেন নেয়নি? সে কিন্তু হার্ড হিটার ছিল না। তখন কিন্তু আমরা অলোক কাপালি বা আমাদের নাদিব চৌধুরী, তাদের কোনো অলোক কাপালি আগে খেলেছিল, 2003 বিশ্বকাপে খেলেছে বাংলাদেশের হয়ে। নাদিব চৌধুরী এরকম প্লেয়ারকে নিয়ে গেছে বাংলাদেশ। কেন? নাদিব চৌধুরী কিন্তু হার্ড হিটিং করতে পারতো, বিগ ছক্কা আঁকাতে পারতো। তো তখন কিন্তু শাহরিয়ার নাফিস ফর্মে ছিল, তাও কিন্তু তাকে নেওয়া হয়নি। তো বাংলাদেশ এবারের বিশ্বকাপে যাদেরকে নিয়ে গিয়েছে, তারা কিন্তু টপ অর্ডার, বিশেষ করে লিটন, সৌম্য, শান্ত, তারা কিন্তু ফর্মে নেই। তো আমার প্রশ্ন হচ্ছে, তারা যদি ফর্মে না থাকে তাদেরকে আমরা নিয়ে যাব কেন দলে? তো আমাদের এই উদাহরণ তো আগেও আছে। যখন 2007 সালে বাংলাদেশ খেলতে গিয়েছিল বিশ্বকাপ টি-টোয়েন্টি, তারপরে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটা মহা বিপদ ঘটে। বিশেষ করে আগে যে সিলেক্টর হাবিবুল বাশার সুমন, সে কিন্তু ঘাতকতা করে দেশের সাথে। আইসিএল এর মধ্যে কিন্তু বাংলাদেশের টপ লেভেলের যত প্লেয়ার, মানবতার কান্ডারি, এক আশরাফুল, তারপর 2 মাশরাফি ছাড়া। তখন কিন্তু মাশরাফি এরকম ফেমাস ছিল না আশরাফুল যতটা ছিল। 2005 সালে কার্ডিফে যে ম্যাচটা বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারায়, তারপর 2007 সালে বিশ্বকাপে বাংলাদেশ আফ্রিকাকে হারায়, সেদিকেও তার অবদান ছিল। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারায়, তারও সেদিকে 50-এর উপরে ইনিংস ছিল, অধিনায়ক ছিল। তখন কিন্তু মাশরাফি তাকে এরকম মেলে ধরতে পারেনি। তো আশরাফুলের জন্য কিন্তু বাংলাদেশ তখন ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিয়েছিল যে আমরা আসতেছি। তো আশরাফুল কিন্তু আইসিএল এ যায়নি। এছাড়া বাকি যারা আছে, মাশরাফি ছাড়া সবাই বলবো, কারণ তখন কিন্তু আমাদের পঞ্চপাণ্ডব যাকে বলা হয়, মাহমুদুল্লাহ তখন দলে আসেনি। তখন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, তারা কিন্তু নবাগত, নতুন নতুন দলে আসে। তারা কিন্তু অবসর গ্রহণ করে আইসিএল খেলতে যায়নি হাবিবুল বাশার নেতৃত্বে। এছাড়া আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে যারা প্লেয়ার ছিল, বিশেষ করে কয়জনের নাম বলবো, সবাই কিন্তু হাবিবুল বাশার নেতৃত্বে গিয়েছে। সে কিন্তু বাংলাদেশ সিলেক্টর ছিল অনেকদিন, বিশ্বাসঘাতকতা করে দেশের মধ্যে। আর আশরাফুল যে দেশের জন্য দেশপ্রেমিক হিসাবে রয়ে গেছে, তাকে কিন্তু অজুহাত এই জন্য বলবো, যারা বিচার করেছে বিসিবি, তাদের প্রধান নির্বাচক মিনহাজুল আবদিন নান্নু, তার কথায় অজুহাত বলবো, এটা একটা দুর্নীতিযুক্ত বিচার ছিল আশরাফুল, এটা এরা সবাই জানে। তা আমরা নতুন করে কি বলবো? তার একটা উদাহরণ দেই। সে কিন্তু বলেছিল যে মোহাম্মদ আশরাফুল নিষিদ্ধ, তাকে তো দলে নেওয়ার প্রশ্নই আসে না। তো আমরা জানি আশরাফুল 8 বছর, 5 বছর, 10 বছরের জন্য প্রথম নিষিদ্ধ হয়েছে, তাকে আর দলে নিয়ে না, আপনারা সমস্যা নাই। সে বলেছিল তখন সাব্বির রহমান, সে নিষিদ্ধ, সে ক্রিকেট খেলতে পারবে না, আন্তর্জাতিক ক্রিকেট সে খেলতে পারবে, ঘরোয়া খেলতে পারবে না। তো ঘরোয়া সে না খেলার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু তাকে আন্তর্জাতিক ক্রিকেট টেস্টে তাকে প্র্যাকটিস করানোর জন্য সাব্বিরকে দলে নেওয়া হয়েছে। তো আমার কথা হচ্ছে, আমাদের বিপিএল কি আন্তর্জাতিক? বিপিএল যদি আন্তর্জাতিক না হয়, তখন আশরাফুল কিন্তু বিপিএল এ তৃতীয় ব্যক্তির কারণে দিয়ে কিন্তু আশরাফুলকে ফাঁসিয়েছে। আমরা জানি আশরাফুলের বন্ধু বা বিশ্বাসঘাতক, তাকে দিয়ে কিন্তু আশরাফুলকে ফাঁসানো হয়েছিল। তো আমার প্রশ্ন, আশরাফুল যদি বিপিএল এ ফিক্সিং করছে, তাকে বিপিএল এ বা বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাকে নিষিদ্ধ করা হতো, আন্তর্জাতিকে না। তো সাব্বির রহমান যখন প্রিমিয়ার লিগে বা বাংলাদেশ বিপিএল প্রিমিয়ার লিগে সে ফিক্সিং করছে বা মারামারির জড়িত কাণ্ড করছে, তাকে কিন্তু প্রিমিয়ার লিগে না, আন্তর্জাতিক প্রিমিয়ার লিগে তাকে নিষিদ্ধ করছে, আন্তর্জাতিক মধ্যে করেনি। তো একটা ভোট, একটা বিসিবি বা একটা সিলেক্টর, দুইজনের মধ্যে কিন্তু 2 রকম বিচার করেছে তাদের কথাই। তা আমরা কি বলবো? তাদের কথা আমরা উদাহরণটা দিলাম এর জন্য, কারণ আশরাফুল থাকলে কিন্তু বাংলাদেশের আরো কিংবদন্তিদের সেরার কাটায় নিয়ে যেত। আশরাফুল, সাকিবেরও
উপরে থাকতো, কারণ সাকিব আল হাসান কিন্তু প্রথমে যখন ক্রিকেট খেলতে নামে তার কিন্তু ব্যাটিং এ বোলিং থেকে ব্যাটিং এ কারিশমা বেশি ছিল। আমরা জানি প্রথম সে জিম্বাবুয়ের সাথে ম্যাচ পায়নি, ফরহাদ রেজা প্রথম ম্যাচে 50 করেছিল, সে বসেছিল। তো আমাদের আশরাফুল কিন্তু প্রথমে ব্যাটিং দিয়ে দলে আসেনি, স্টিভেন স্মিথের মতো অস্ট্রেলিয়া লেগ স্পিনার ছিল, তার কিন্তু দক্ষতা ছিল লেগ স্পিনার দিয়ে কিন্তু সে দলে আছে। আর ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ যখন প্রথম টি-20 ম্যাচটা জিতে সেই ম্যাচে কিন্তু সে 4 ওভারের কোটা পূরণ করে, যদিও সে অনেক বেশি রান খরচ করেছে। তো টি-20 এই যুগে তারপর 2007, 8, 10 পরে থেকে কিন্তু যখন রাশিদ খানের যুগ আস্তে আস্তে আসা শুরু করে, এর আগে কিন্তু অস্ট্রেলিয়ার হক বা অন্য বোলাররা ওয়েস্ট ইন্ডিজের বা অনেক লেগ স্পিনার ভালো করে। তো আশরাফুল যদি লেগ স্পিনারটা ভালোভাবে চালিয়ে যেতে পারতো, অলক কাপালি কিন্তু সেটা করতে পারেনি। আমরা জানি বাংলাদেশ লেগ স্পিনার কাম ব্যাটার খুঁজতেছিল, তখন কিন্তু সাকিবেরও উপরে যেতে পারতো, কারণ আশরাফুলের কিন্তু হিটার সাকিবের থেকেও ভালো ছিল টি-20-র মধ্যে, সে কিন্তু সব দিক দিয়ে মারতে পারতো। তা আমরা হাতে ধরে কিন্তু আমরা একটা নক্ষত্র নষ্ট করেছি। তো সেটা এখন এই জন্য বলতেছি, বাংলাদেশের কিন্তু গতকাল একটা তাপস বস্য একটা উদাহরণ দিয়েছিল। তো বাংলাদেশের এই টিমটা আমরা জানি, তাপস বস্য আমাদের বাংলাদেশে পেস বোলার ছিল, সে কিন্তু অলরাউন্ডার না, সে কিন্তু মাশরাফিরও পরে নামতো 10-এ 11-এ। তার আগে কিন্তু খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, মাশরাফি, মুর্তজা তারা নামতো। সে তাপস বস্য বলেছে কালকা যে নাজমুল হোসেন শান্ত কিভাবে একটা দলের অধিনায়ক 6 বল খেলে প্রস্তুতি ম্যাচে 0 রান করে, বাকিরা কি করবে? সে যদি সামনে থেকে নেতৃত্ব না দেয়, আমি 1 বলে 0 রান করে আউট হয়ে যাবো, সেটা কিন্তু সমস্যা নেই। আমি 6টা বল খেলবো, একটা আমার বুকে লাগবে, একটা আমার প্যাডে লাগবে, আরেকটা যে আমি বলার হাতে তুলে দেবো, সেটা কিন্তু হতে পারে না। সে তাপস বস্য কিন্তু আফ্রিকার সাথে একটা ম্যাচে 10টা মনে ক্যাচ তুলছে, সব সার্কেলের বাইরে, পাওয়ার প্লের মধ্যে, সে কিন্তু আউট হয়নি, তার কিন্তু বুকে সাহস ছিল। টি-20 মধ্যে আমরা জানি মারো না হলে মরো, সেটাই কিন্তু থিওরি মূলত। তো তাপস বস্য কিন্তু বলছে যে বাংলাদেশে এই টিমটা আন্ডার-19 টিম, জাতীয় দলের মনে হয় না। তা আমার কাছে এরকমই লাগে, কারণ 2007 সালে যখন আমাদের প্লেয়াররা ICL-এ চলে যায়, তখন কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে একটা 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যায়। এর আগে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার একটা ক্লাবের সাথে 3টা ওয়ানডে ম্যাচ খেলে বসতেছি, নর্দার্ন টেরিটরি এই ক্লাবটার সাথে। সেই 3টা প্রস্তুতি ম্যাচে কিন্তু বাংলাদেশ হারে। তো 3টা প্রস্তুতি ম্যাচ কিন্তু একটা জাতীয় দল হারতে পারে না। সেদিকে কিন্তু অস্ট্রেলিয়া জাতীয় দলে কেউ ছিল না, 2-1টা ভালো প্লেয়ার ছিল, তাদের ক্লাবে খেলতো নর্দার্ন টেরিটরির মধ্যে। সেই ক্লাবের সাথে কিন্তু বাংলাদেশ 3টা ম্যাচ হারে। তো এখন এসে আমি এই কথাটা বলতেছি, এখন যদি বাংলাদেশ ধরেন, এই যে ইন্ডিয়া, পাশের দেশ ইন্ডিয়া যারা টি-20 স্কোয়াডটা দিয়েছে 15 সদস্যের, সারা যদি আমি আরো 15 সদস্যের একটা দল এনে দেই, বাংলাদেশ 100% তাদের সাথে পারবে না। যদি আমি ইংল্যান্ডের একটা দল এনে দিই 15 সদস্যের, যারা বিশ্বকাপে এখন স্কোয়াডটা দিয়েছে, এছাড়া অস্ট্রেলিয়ার, বাংলাদেশ কিন্তু তাদের সাথে পারবে না। তো বাংলাদেশে তাদের সাথে না পারার কারণ এটাই যে যখন কথায় আছে, যেখানে যা লাগে তা দিও। কারণ আমাদের লিটন কুমার দাস কিন্তু যখন আমরা আমেরিকার সাথে একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেই সিরিজটা কিন্তু আমেরিকার মধ্যে স্বাগতিক দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ খেলে 2019-এর দিকে সম্ভবত। সেই সিরিজটাতে কিন্তু আমরা 2-0-তে ওয়েস্ট ইন্ডিজের সাথে জয়লাভ করি টি-20-র মধ্যে, কারণ ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক দেশ, পাশের দেশ যুক্তরাষ্ট্রে যারা খেলেছে, তারা কিন্তু বাংলাদেশের সাথে হেরেছে, ফুল শক্তির দল নিয়ে কিন্তু তারা খেলেছে। এমন কোন বর্তমান তখন টি-20 দলে এমন কোন নাম নেই যে সেই দলে ছিল না। রাসেল ছিল, রবেন পাওয়ার ছিল, তাদের যত বলার ছিল, এসলেন এস তখন অফ স্পিনার ভালো করতো, লেগ স্পিনার, তারা পেস বলার সবাই কিনে খেলেছে। কিন্তু বাংলাদেশ কিন্তু সৌম্য সরকার তখন ম্যাচ ভালো খেলে না, কিন্তু লিটন কুমার দাস সে কিন্তু ম্যান অফ দ্য সিরিজও নির্বাচিত হয়। সে প্রথম ম্যাচটাই কিন্তু 70+ ইনিংস খেলে, সম্ভবত এরকমই আরেকটা 50ও করে। তার ইনিংসের কাছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বাঘা ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি। নাজমুল হোসেন অপু কিন্তু লাস্টের ওভারে 12-14 রানও ডিপেন্ড করেছিল, লাস্টের ওভার বল করতে এসে রাসেলকে বা রবমান পাউলকে আউট করেছিল, মোস্তাফিজও বাংলাদেশের ছিল। তখন যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের মাঠে জিততে পারে, এখন পারে না কেন? কারণ আমরা যেই শাহরিয়ার নাফিসকে আমরা আগে বাদ দিতে পারছি, এখন আমরা লিটন কুমার, সৌম্য আর শান্তকে বাদ দিতে পারছি না। পাশের দেশ ইন্ডিয়ার মধ্যে IPL খেলায়, IPL এর উপরে যারা পারফরমেন্স করে তাদেরকে কিন্তু দলে নেয়। তো আমরা BPL খেলাচ্ছি কেন? BPL যারা পারফরমেন্স করছে তাদেরকে আমরা নিলাম না, এটা হচ্ছে মেন কারণ। আমরা BPL এ যারা রান করেছে, যারা ভালো করেছে, বিশেষ করে সাইফুদ্দিন, মেহেদী মিরাজ, এনামুল হক বিজয় বা জাকির হাসান, নাইম শেখ, তাদেরকে আমরা রাখতে পারতাম। যারা আমাদের টপ অর্ডারে ব্যর্থ, তাদের রিপ্লেসমেন্ট বা তাদের দলে না থাকে, কিন্তু তারা যদি থাকতো আমরা সাকসেস হতে পারতাম। তো আগে যদি 10 বছর আগে যে ভালো করেছে তাকে যদি আমি 10 বছর খেলাই, তখন কিন্তু আমরা সাফল্য পাবো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। AI শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।